দর্শক স্বাগত। 7 দিনে সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলি এবং এই সপ্তাহে একটা বড় খবর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা তাদের 3 দফা দাবি আদায়ের জন্য লং মার্চ শুরু করেছিলেন গতকালকে অর্থাৎ বুধবার, এবং তাতে পুলিশ বাধা দেয়, লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড, জলকামান, তাতে শতাধিক আহত হন শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক সহ। এবং একই সময় আমরা দেখছি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অনেক পক্ষ, অনেক গ্রুপ, অনেক পেশাজীবী তারা আন্দোলন করছেন। গত প্রায় 9 মাস ধরেই আমরা দেখছি দেশটা একটা দাবি আদায়ের দেশে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকারের গত 9 মাসেও কেন এরকম এই পরিস্থিতি অবসান হচ্ছে না, কেন প্রতিদিনই কেউ না কেউ দাবি নিয়ে নামছেন, এটি একটি বড় জায়গা। এর বাইরে প্রধান উপদেষ্টা গতকালকেই তার নিজ জেলা চট্টগ্রাম সফর করেছেন। সেখানে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য তিনি বিদেশি কোম্পানিকে আমন্ত্রণ জানিয়েছেন, এরকম কথা বলেছেন, এবং এটি নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। এর বাইরে আরও কিছু বড় খবর এই সপ্তাহের আছে, আমরা একটু এক নজরে শিরোনামটা দেখি। চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া যাবে না, এজন্য বিশ্বের শীর্ষ বন্দর পরিচালনাকারী কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে বললেন প্রধান উপদেষ্টা। কর্ণফুলী নদীর উপর রেল সহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন। আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, নির্বাচন কমিশনে দলের নিবন্ধন স্থগিত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ, দ্রুত সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রত্যাশা। মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সব সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে যুক্তরাষ্ট্র, বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আওয়ামী লীগের সব কার্যক্রমে নিষেধাজ্ঞা, সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যদের জন্য এই প্রজ্ঞাপন অন্য কোনো দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করে না, সরকারের বিবৃতি। আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, গোলাম আজমের পক্ষে স্লোগান ইস্যুতে জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বিরোধ, 1971 প্রশ্নে অবস্থান স্পষ্ট করার আহ্বান এনসিপি। মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়, বলছে সিপিবি। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে জাতীয় সনদ তৈরি লক্ষ্য, মন্তব্য আলী রিয়াজের। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি সবকিছু পর্যালোচনা করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের লাঠিপেটা, টিয়ার গ্যাস, শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিক সহ আহত শতাধিক। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য ও ট্রেজারারকে অব্যাহতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তৌফিক আলমকে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ। আইএমএফ এর পরামর্শে এনবিআর বিলুপ্ত, রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি নতুন বিভাগ গঠন, রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না, বলছেন অর্থ উপদেষ্টা। এই ছিল এই সপ্তাহের মোটামুটি বড় খবর। এখান থেকে কয়েকটি নিয়ে কথা বলবো। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকনকে। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা এই ভূমিকা দিয়ে শুরু করলাম যে 9 মাস ধরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখছি যে ঢাকা শহর কার্যত একটা আন্দোলনের শহরে পরিণত হয়েছে, এবং আজকেও আপনি দেখবেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন, শিক্ষক শিক্ষার্থীরা শাহবাগে আন্দোলন হচ্ছে, এবং 9 মাস ধরে চলছে এটা। এখন কথা হলো যে একটা দাবি আদায়ের দেশে বা দাবি আদায়ের শহরে পরিণত হলো, 9 মাস কি একটা সরকারের জন্য কম সময় এই সমস্যাগুলো সমাধান করতে? আমরা যদি রাজনীতিটা একটু বিশ্লেষণ করি, রাজনীতির সূচনাই হয়েছিল একটা অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে। এই অরাজক পরিস্থিতি আমরা কিন্তু এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। স্বাধীনতার পরে 72 সালে, 73 সাল থেকে শুরু করে আমরা যদি রাজনীতির দিকে তাকাই, রাজনীতিটা মূলত স্বাধীনতার যিনি তৎকালীন ঘোষক ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব, উনি বলেছিলেন সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এই চোরের খনি দেওয়া কিন্তু, চোরের খনি দিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতির শুরু, এটা বুঝতে হবে। এরপরে যারাই যখন ক্ষমতায় গেছে, এখান থেকে শিক্ষা নিয়ে কেউ চুরি করেছে, কেউ ডাকাতি করেছে, কেউ অর্থ লোপাট করেছে, এই ধারাবাহিক, কেউ মানুষের অধিকার হরণ করেছে। তারপরে 73 সালে যে একটা নির্বাচন, আওয়ামী লীগ আমলে ভোট চুরি নির্বাচন প্রথম, সেখানে আমরা দেখি অনেক নির্বাচিত সদস্যদেরকে পরাজিত করে আওয়ামী লীগের লোকদেরকে নির্বাচিত ঘোষণা করেছে। অথচ তখন তো আওয়ামী লীগই সবচেয়ে প্রভাবশালী শক্তিশালী দল ছিল, তারা সংখ্যাগরিষ্ঠ আসন এমনিতেই জিততো, ভোটে কারচুপি না হলেও আওয়ামী লীগ সরকার গঠন করতো, কিন্তু এইটা তারা আস্থা রাখতে পারে নাই। যেমন খন্দকার মোস্তাক আহমেদ, তার আসনটা কিন্তু উনি জয়লাভ করে নেই,
ওখানে ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ নামে এক লোক, কিন্তু উনি কী করলো, তার ব্যালট বাক্সগুলো সব ঢাকা নিয়ে আসলো, এখানে ঘোষণা করে গনে উনি এটা ঘোষণা দিল। মেজর জলিল সাহেব বাণীরপাড় উদয়পুর আসনের, উনি কিন্তু বহুত ভোটে নির্বাচিত হয়ে গেছেন। আগের দিন কিন্তু রাত্রেও ঘোষণা দেয়নি, পরের দিন বিকাল 4টায় ঘোষণা করলো অন্য একজন লোককে, আওয়ামী লীগ হরনাথ বাইনকে। এমনি করে কিন্তু তারা ভোট চুরি দিয়া এই দেশের রাজনীতি শুরু, টাকা চুরি দিয়া ক্ষমতা শুরু। কাজে এইখান থেকে এই ধারাবাহিকতায় কিন্তু রাজনীতি একটা সুস্থ পরিবেশ, একটা ডিসিপ্লিন, নিয়মতান্ত্রিকভাবে দাবি দেওয়া পূরণ, এইটা কখনোই ছিল না। যার কারণে ওখান থেকেই এরা মনে করে আন্দোলন সংগ্রাম, রাজপথে মিছিল মিটিং করা ছাড়া, অবরোধ করা ছাড়া কোনো দাবি আদায় হবে না। এইটা কিন্তু এদেশের রাজনৈতিক উত্তরীয় সূত্রে আমরা পেয়েছি। তার এই ধারাবাহিকতায় কিন্তু যতদিন যায় অত এইটার প্রসারতা বাড়ে। আজকের আপনি তো বললেন 2টা জায়গায়, আমি পথে আরও একটা দেখে আসলাম। আচ্ছা, লাল পতাকা দাঁড়িয়ে একটা মিছিল দেখলাম, কতভাবে বের হয়েছে। আর আপনি যখন প্রেস ক্লাবের সামনে দেখবেন ডেইলি 2টা 4টে 5টা ওখানে থাকেই, কেউ মানববন্ধন করে, কেউ সমাবেশ করে, করেই দাবি দেওয়া নিয়ে করে। এইটা হলো কি, রাজনীতি যদি শৃঙ্খলা না থাকে, ডিসিপ্লিন না থাকে, তখন যে অবস্থাটা হয়। বাংলাদেশ কখনো একটা ডিসিপ্লিন পূর্ণ দল রাজনীতি ছিল না, সবসময় বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল। একটা দল যখন ক্ষমতায় যায়, যাওয়ার 6 মাসের মধ্যেই তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, তাকে পতনের জন্যে, তাকে নামানোর জন্য। অনেকে তথাকথিত নির্বাচিত সরকার যারা ক্ষমতা আসছে তারাও কিন্তু এই একই অবস্থায় তারা শিকার হয়েছেন, কেউই কোনো। এবং কখনোই সবচেয়ে হলো দুর্ভাগ্যজনক হলো যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছিল, সেই গণতন্ত্রের কোনো অধিকার, গণতান্ত্রিক অধিকার দেশে মানুষ কখনো ফিরে পায় নাই, কোনো আমলেই পায় নাই, কোনো সরকার আমলেই পায় নাই। 91 সালে একটা নির্বাচন হয়েছিল, মানুষ এটাকে মোটামুটি তুলনামূলক ভালো মনে করছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার ওই নির্বাচনটাকে, আওয়ামী লীগ দল ওই নির্বাচনটাকে সূক্ষ্ম কারচুপি হয়েছে বলেছিল। 96 সালে যে নির্বাচনটা হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় গেল, বিএনপি বলেছিল এটাকে স্থূল কারচুপি হয়েছে। তাহলে দেখা গেল যে সবচেয়ে 2টা নির্বাচন যে ভালো হয়েছে, 91 96, সেই 2টা নির্বাচনও বিতর্ক মুক্ত হতে পারে নাই। তা যার কারণে হয়েছে কি, কোনো একটা গণতান্ত্রিক জনমতের ম্যান্ডেট নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে কখনোই কোনো সরকার গঠিত হয় নাই। এখন যে সরকারটা এসছে, যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন, এই সরকারের যিনি প্রধান, একজন নোবেল লরিয়েট, বিশ্বে তার একটা সুনাম আছে, ওনার তো কোনো রাজনৈতিক এজেন্ডা থাকার কথা না। ফলে ওনার পক্ষে কি এইগুলো ম্যানেজ করা ডিফিকাল্ট হচ্ছে এখন? না, উনি একটা বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে একজন আইকনিক লিডার, গ্লোবাল আইকনিক লিডার, এতে কোনো সন্দেহ নেই, সম্মানিত ব্যক্তি। কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক চর্চা, রাজনৈতিক অবস্থা, এইটা উনি অনেকটা বুঝে উঠতে পারতেছেন না। উনি অনেকে অনেক বিশ্বাস করেছেন, অনেকে মনে করছেন এই লোকগুলো যোগ্য, বয়সের ভারে তারা ঠিকমতো যোগ্যতার প্রমাণ করতে পারে না। অনেক আছে তরুণ নেতারা অনেক কিছু করতে পারবেন, কিন্তু তারুণ্যের ইস্যু তারা ক্ষমতা, হ্যাঁ, অভিজ্ঞতাই থাকে, এইটাও তাদের নাই। যার কারণে উনি একটা উভয় সংকটের মধ্যে আছেন। সুষ্ঠু কোনো দিক নির্দেশনাপূর্ণ কোনো রাজনৈতিক চর্চা উল্লেখযোগ্যভাবে হচ্ছে না। ওনার পক্ষে কি সুবিধা হতো একটা, যদি জাতীয় সরকারের মডেলে কিছু করতেন তিনি? মানে এই উপদেষ্টা পরিষদে যারা আছেন এদের মধ্যে তো কেউই আসলে এইভাবে রাজনৈতিক নেতা নন। ফলে একটা সব দলের লোকজনকে নিয়ে যদি একটা বড় সরকারের মতো করা যেত, তাহলে কি আপনার মনে হয় এই পরিস্থিতি সামাল দেওয়া সহজ হতো? ব্যাপারটা হয়েছে, শেখ হাসিনার পতন হবে অনেকে স্বপ্ন দেখে নেই, এত তাড়াতাড়ি পতন হয়ে যাবে। আচ্ছা, ঠিক না? যার কারণে উনি ছিলেন তখন বিদেশে, অসুস্থ, হাসপাতালে। জি, আসার পরে তো, তারপরে তো 8 তারিখ উনি এইটা হলেন, 5 তারিখ হাসিনা পতন হলো, 5, 6, 7, 8, 3 দিন একটা শূন্যতা ছিল। হ্যাঁ, এই শূন্যতার মধ্যে উনি দেশে আসলেন, কেউর সাথে যে পরামর্শ করবে, কিভাবে সরকারটা গঠন হবে, এইটাও উনি এই সময় সুযোগ পান নাই। উনি এরপরে নামার পরেই শুরু হলো ওনার সরকারের কার্যক্রম। ওইখান থেকে উপদেষ্টা কারা কারা নেবে, কাদের নেবে, এটা তো উনিও জানতেন, অনেকে জানানো হয়েছে, অনেকে উনি চিনতেও না। ওখানে জানানো হয়েছে, তারা ওখানে গেলেন, ওখানে পরিচয় হইল, কেউ যাইতে পারলেন, কেউ যাইতে পারলেন না, এভাবে একটা সরকার গঠন হইল। সরকার গঠন হওয়ার পরে সবচেয়ে যে ভালো দিক যেটা হলো, সেটা হলো উনি আসার পরে সারা বিশ্বে বাংলাদেশে একটা ভাবমূর্তি ওনার কারণে এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক একজন গণ্যমান্য ব্যক্তি হওয়ার কারণে সারা বিশ্বেই ওনার একটা ভাবমূর্তি, ওনার কারণে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। একটা স্বৈরাচারী সরকার, একটা ফ্যাসিস্ট সরকার, যে সরকার দেশের জন্য, মানবতার জন্য
একটা আযাব স্বরূপ ছিল, একটা গজব ছিল, একটা ধ্বংস ডেকে আনছিল এই সরকার। এমন কোনো দিক ও বিভাগ নাই যে এই সরকার ধ্বংস করে নেই। কোনো একটা দিক, আপনি বিচার বলেন, আইন বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, নির্বাচন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, যেগুলা ভূমি অফিস বলেন, স্বাস্থ্যসেবা বলেন, এমন কোনো দিক নাই। তারপরে স্টক এক্সচেঞ্জ বলেন, তারপরে আমদানি রপ্তানি বলেন, তারপরে স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণ বলেন, সকল দিকটা কিন্তু ধ্বংস করেছে, তিলে তিলে ধ্বংস করেছে, একমাত্র তার ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ এবং ভারতকে খুশি করার জন্যে। এমন কিছু ভারতের সাথে চুক্তি হয়েছে, এটা গোলামির চুক্তি বললেও কম বলা হবে, উনি এত চুক্তি করেছেন। এই জন্য আমরা দাবি করছি যে এই সরকার যে চুক্তিগুলো করেছেন সেই চুক্তিগুলি শ্বেতপত্র প্রকাশ করা হোক, এবং যে চুক্তিগুলি দেশবিরোধী, মানবতা বিরোধী, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, সেই চুক্তিগুলো বাতিল করা হোক। তো এই কারণে সকল দিকটা কিন্তু এই সরকার ধ্বংস করেছে। এখন উনি কোন যেদিকে হাত দেয় সেদিকে দেখে ধ্বংসস্তূপ, কোনো জায়গায় কোনো একটাই পাবেন না, একটা সুস্থ স্বাভাবিক অবস্থা পাবেন না। এখনও তাদের 16 বছরের মধ্যে 16 বছরের মধ্যে তারা বিভিন্ন জায়গায় তাদের লোক নিয়োগ করেছেন, সেই লোকগুলো কিন্তু এখনও আছেন, সবগুলো ছাঁটাই করা সম্ভব হয় নাই। কিন্তু ওই আমলে যাদেরকে নিয়োগ করা হয়েছে সবাই কি দুর্নীতিবাজ, সবাই খারাপ, সবাই চোর? এটা হলো বলতে হয় লজ্জা লাগে, লজ্জা লাগে। এদের তো দুর্নীতিবাজ ছাড়া কোনো নেতা ছিল না, চাঁদাবাজ ছাড়া কোনো কর্মী ছিল না। এই দুইটা হলো বৈশিষ্ট্য এদের। দুর্নীতিবাজ ছাড়া 2-4-5 জন যারা দুর্নীতি করে নাই তাদের কোনো রাজনৈতিক তাদের কোনো প্রভাব ছিল না। দেখুন ভালো ছিল, কিন্তু ওইভাবে রাজনৈতিক যারা প্রভাব বিস্তার করেছেন, ক্ষমতার প্রভাব বিস্তার করেছেন, তারা কিন্তু কেউ দুর্নীতিমুক্ত এমন একটা লোক পাওয়া যায় না। এমন একটা লোক পাওয়া যায় না, একটা লোক পাওয়া যায় কম বেশি, হেতেও মারা গেছে, মতিয়া চৌধুরী। এছাড়া আর কোনো লোক, আমি যদি মতিয়া চৌধুরী আমার কখনো কথা হয় নাই, আমি যতটুকু জেনেছি যে সে লোকটা তো কিছুই ছিল না, তার কোনো ভয় ছিল না। কিন্তু এছাড়া দেখেন টপ টু বটম 95% এর নেতা, কর্মী, মন্ত্রী, এমপি এরা দুর্নীতির সাথে আখণ্ড নিমজ্জিত। আপনি একটা পাইলট স্কিম করেন, আপনি একটা থানাকে জরিপ করেন, একটা থানা জরিপ করেন, সেখানে দেখবেন একটা থানার মধ্যে তাদের যে নেতা, কর্মী, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে যারা আছে, যাদের হাতে ক্ষমতা ছিল, জি তাদের কথা বলছে, তারা 95%। আর ক্ষমতাকে তারা তো কুক্ষিগত করার জন্য প্রশাসনকে তারা হাত করেছে, পুলিশকে হাত করেছে, তারপরে আপনার আদার্স অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তাদের হাত করেছেন, ইউনিয়নকে হাত করেছেন। এমনি করে এমন কোনো সেক্টর নাই যাদেরকে নিয়ন্ত্রণ করে সেই সুযোগ সুবিধা লোটার, দেশের সম্পদ আহরণ করার, দুর্নীতি করার। আপনার কিছুদিন আগে একটা শুনছেন বোধ হয়, সোহেল তাজ নামে একটা লোক আসলে, যে আগে সাহেবের ছেলে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, উনি একটা কথা বলছেন, শেখ হাসিনা, আমি একটা কথা আশ্চর্য হয়ে গেলাম, শেখ হাসিনা বলছে 2 হাতে টাকা কামাও, যে যেখানে পারো 2 হাতে টাকা কামাও, কারণ খালেদার কাছে অনেক টাকা, রাজনীতি করতে হলে টাকা লাগবে, তোমার টাকা কামাও, মানে 2 হাতে টাকা কামাও, 2 হাতে টাকা কামাও। এই কথাটা একজন সরকার প্রধানের পক্ষ থেকে বলা মানে কি? সবাইকে উৎসাহ করে দিল টাকা কামাও। আপনি দেখেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক, শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক। এই অভিযোগগুলো ছিল বলেই তো একটা তার পতন হলো। কিন্তু তারপরে যে 9 মাস আমরা অতিবাহিত করলাম, এই 9 মাসে কি কোথাও কোনো পরিবর্তন আপনি দেখছেন? আপনি 400 কোটি টাকার কথা বললেন, আমরা তো 2জন উপদেষ্টার 2জন কর্মকর্তাকে জানলাম যারা এই অল্প সময়ের মধ্যে অনেক টাকার মালিক হয়েছে। না, তাহলে কোথায় পরিবর্তনটা? না, সেটা হলো যে অল্প টাকার মধ্যে, কিন্তু সেই উপদেষ্টাদের 2জন কর্মকর্তা তারা তো আর কাজে রাখে নাই, পদে রাখে নাই, বহিষ্কার করেছেন। কিন্তু শেখ হাসিনা কিন্তু বহিষ্কার করে নাই, এত অভিযোগ থাকা সত্ত্বেও কিন্তু তারা বহিষ্কার করে নাই। শেখ হাসিনার এটা হলো পার্থক্যটা হলো যে এরা কোনো অভিযোগ পাইলে, এরা কোনো অভিযোগ, আপনি দেখেন ইতিমধ্যে কয়েকজন উপদেষ্টার পদ তো পরিবর্তন হয়েছে না, কারণ এরা কোনো অভিযোগ যদি অভিযোগ পায়, আমি মনে করি তড়িৎ গতিতে কিন্তু অ্যাকশনে যায়। এইটা কিন্তু শেখ হাসিনা এইটা করে নাই, দলীয় কারণে, এইটা স্বজনপ্রীতির কারণে এইটা করে নাই। এইটা কিন্তু এই সরকারের একটা গুণ হলো, সে যখনই যে অভিযোগটা যদি সুনির্দিষ্টভাবে আপনারা গণমাধ্যমে যদি এটা তুলে ধরতে পারেন যে এটা এই করতেছে, তা আমি দেখতেছি যে এই সরকার ওইটার ব্যাপারে দ্রুত অবস্থান নেয়। কিন্তু আপনার কি মনে হয় যে গণমাধ্যম সব খবর দিতে পারে? আপনি তো বাইরে থেকে গণমাধ্যমকে দেখেন, গণমাধ্যমকে আসলে সব খবর আসলে তুলে আনতে পারে? এরা হলো পরিপূরক, এরা দিতে পারে অনেক খবর, কিন্তু এরা দিতে পারে, অনেক খবর দিতে পারে। এখন গোয়েন্দা সংস্থা তারাও দিতে পারে। আগে তো গোয়েন্দা সংস্থা তার কক্ষিগত ছিল,
আগে সরকার কুখ্যাত গোয়েন্দা, মানে সরকারি যতগুলো ছিল, যত অভিযোগ ছিল ওগুলো মাপ, বিরোধী দলের সব তাদেরকে ধরতো। তো এই হিসাবে গণমাধ্যম যদি স্বাধীন থাকে তাহলে কিন্তু এরা অনেক ভূমিকা পালন করতে পারে। কাজই তো এইটা, একটা তথ্য উপস্থাপন করা, এটা তাদের কাজ। কাজে এই গণমাধ্যম আমি মনে করি একটা বিশাল ভূমিকা পালন করতে পারে। অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতি, সন্ত্রাস এটা নিরূপণে, এটা চিহ্নিতকরণে গণমাধ্যম একটা ভালো ভূমিকা নিতে পারে। জি, একটা বিরতি নিয়ে আরও কথা বলবো। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে, একটু পরেই সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে আমরা সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে কথা বলি। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। অনলাইনে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক ইকরামুল হক বুলবুল। বুলবুল ভাই, গতকালকে একটা বড় ঘটনা ঘটলো। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি দায়িত্ব নেওয়ার পরে প্রথম নিজের জেলা চট্টগ্রামে গেলেন এবং চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি খুব পরিষ্কার করেই কথা যেটি বলেছেন যে চট্টগ্রাম বন্দরে সক্ষমতা বাড়াতে হলে, উন্নয়ন করতে হলে বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতে হবে। এবং বেশ কয়েকদিন ধরেই এই আলোচনাটি আছে সোশ্যাল মিডিয়ায় যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে। বিএনপির একজন সিনিয়র নেতা মির্জা আব্বাসও কিছুটা ইঙ্গিত করেছেন যে দেশে বিদেশি সন্দেহভাজন লোকদের আনাগোনা বেড়েছে। সব কিছু মিলিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে আসলে কি হচ্ছে একটু যদি বলেন, কতটুকু জানা যাচ্ছে? আমি যতটুকু জানি যে এখানে বিদেশি বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে, কিন্তু বিদেশি বিনিয়োগটা কিভাবে করতে হবে? এখানে 1200 কোটি টাকা, একটা টার্মিনালে যদি বিদেশি বিনিয়োগ করতে হয় তাহলে 1200 কোটি টাকার প্রয়োজন। এখন আমার এখানে সব যন্ত্রপাতি আছে এবং উদ্বৃত্ত যন্ত্রপাতি আছে, 1000-এর বেশি শ্রমিক এখানে কাজ করতেছে। তাহলে আমি এই 1200 কোটি টাকাটা কোথায় আমি বিনিয়োগ করব? এটা নিয়ে কিন্তু একটা হাস্যরস্যর তৈরি হয়েছে যে এই টাকাটা আমরা, এই বিনিয়োগটা আমরা কোথায় করব, কিভাবে করব? আমার তো এখানে যন্ত্রপাতি সবকিছু আছে। তাহলে এখন আমরা যতটুকু জানি যে একটা বে টার্মিনাল, এটা এখনো কাজ শুরু হয় না, বা আরেকটা ওই পতেঙ্গা টার্মিনালের পাশে আরেকটা টার্মিনাল হবার কথা, সেখানেও কিন্তু কাজ শুরু হয় নাই, অবকাঠামোর কাজগুলো শুরু হয় না। যদি বিদেশি বিনিয়োগ যদি এখানে আনতেই হয় তাহলে আমরা বে টার্মিনালের দিকে করতে পারি, ওখানে প্রায় $1.5 বিলিয়ন বিনিয়োগ করা যেতে পারে, বা পতেঙ্গা টার্মিনালে প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ করা যেতে পারে। তাইলে আমরা যেখানে আমাদের অবকাঠামোর দরকার, নতুন করে বিনিয়োগের দরকার, সেইখানে আমরা বিদেশিদেরকে আহ্বান জানাচ্ছি না। যেটা আমার তৈরি জিনিস, যেখানে আমার সব ইকুইপমেন্ট আছে, কর্মচারী আছে, সবকিছুই আছে, সেখানে আমরা 1200 কোটি টাকা আমরা কোথায় বিনিয়োগ করব? এটা নিয়ে কিন্তু শ্রমিকরাও কিন্তু আপত্তি করেছে। যারা ওখানে 1000 শ্রমিক যারা আছে কর্মরত, তারা কিন্তু এটা নিয়ে আন্দোলন করছে। উপদেষ্টা তাদেরকে বলছে যে এটা আমরা দেশের স্বার্থকে আমরা সবার আগে দেখব, দেখে তারপরে আমরা সিদ্ধান্ত নিব। এখন যদি বিদেশি বিনিয়োগ যদি এখানে আসে তাহলে 1000 শ্রমিক তারা কোথায় যাবে, কি করবে? তারা কি চাকরিচ্যুত হবে? ওই জন্য তারা আন্দোলনে গিয়েছিল। গতকালকে তো প্রধান উপদেষ্টা বলেছেন, ভাই, প্রধান উপদেষ্টা বলেছেন যে এখানে যদি বন্দরের সক্ষমতা বাড়ে, বিনিয়োগ আসে বিদেশি, তাহলে আরো অনেক লোকের কর্মসংস্থান নতুন করে সৃষ্টি হবে। তিনি তো সেটা বলছেন। যদি আমরা আধুনিক ইকুইপমেন্ট যদি ব্যবহার করি, এখানে কিন্তু কোনো কর্মসংস্থান বাড়বে না, কিন্তু কর্মসংস্থান বরং এখানে কমবে। কিন্তু যত আধুনিক হবে মানুষের শ্রমটা তত কম লাগবে, সব যন্ত্রের উপর আমরা কিন্তু নির্ভরশীল হয়ে যাবো। এখান যে 4টা টার্মিনাল আছে, যারা কাজ করতেছে, আধুনিক ইকুইপমেন্ট যদি আরো সংযুক্ত হয়, সেখানে কর্মসংস্থান বাড়বে না। কর্মসংস্থান তখনই বাড়বে যদি আমরা বে টার্মিনাল করি, বা আমরা ওই পতেঙ্গা টার্মিনালের পাশে আরেকটা জায়গা আছে, কি একটা চর আছে, লাল দিয়ার চর, সেখানে যদি আমরা টার্মিনাল করি, অবকাঠামো তৈরি করে, তখন সেখানে আমাদের কর্মসংস্থান বাড়বে। এখন যাই হোক, রাজনীতিবিদরা বা যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা অনেক কিছু বলবেন, কিন্তু আমি ওই বিতর্কে আমি যেতে চাচ্ছি না। আমি মনে করি যে 4টা টার্মিনাল আছে, সেখানে যে ইকুইপমেন্ট যেগুলো আছে, সেখানে কোনো নতুন করে ইকুইপমেন্টেরও দরকার নেই, নতুন করে আমার জনবলেরও দরকার নেই। জনবল কিন্তু উদ্বৃত্ত আছে, সেখানে আমার কোনো দরকার নাই, আমার বিনিয়োগেরও দরকার নেই। এখন আপনি যদি বিদেশি বিনিয়োগ আনতে হয় তাহলে আপনি বে টার্মিনাল করতে পারেন, আপনি লালদিয়া চরে আরেকটা অবকাঠামো তৈরি করে আরেকটা টার্মিনাল করতে পারেন। তাহলে বিদেশি বিনিয়োগ যদি সেখানে আহ্বান করা হয় তাহলে আমাদের চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরো বাড়বে, অনেক বেশি বাড়বে। হ্যাঁ, এটা হলো আমার মূল বক্তব্য। ভাই, একটা বিষয় হলো যে প্রধান উপদেষ্টা প্রেস সচিবও কিন্তু বলেছেন যে এই প্রধান উপদেষ্টা সফরের আগে যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য বিদেশি প্রতিষ্ঠান লাগবে। তো সক্ষমতা বাড়ানো বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এবং বিদেশি কোম্পানি ছাড়া এখন চট্টগ্রাম বন্দরের যে অবস্থা, তা দিয়ে কি আমাদের যে আমদানি রপ্তানি,
এইটা কি সাফিসিয়েন্ট হচ্ছে না? এবং আশেপাশের দেশ, যেমন প্রধান উপদেষ্টা কালকে বলেছেন যে আশপাশের দেশ, বিশেষ করে সেভেন সিস্টার্স, নেপাল, এরাও যদি এই বন্দরের সঙ্গে কানেক্টেড হয় তাহলে বাংলাদেশ উপকৃত হবে, তারাও উপকৃত হবে। এই সমস্ত কিছুর জন্য কি এখানে আসলেই বিদেশি বিনিয়োগ অনেক বেশি প্রয়োজন? মানে আলোচনাটা ওই জায়গায় কিনা? হ্যাঁ, বিদেশি বিনিয়োগের প্রয়োজন আছে আমাদের, বিদেশি বিনিয়োগের আমাদের প্রয়োজন আছে, কিন্তু আমি এক কথা আবার আমি রিপিট করতেছি যে আমাদের বিদ্যমান যে 4টা টার্মিনাল আছে সেখানে আমরা আমাদের যতটুকু সক্ষমতা দরকার তার চেয়ে আমরা হয়তো 20% আমরা বেশি দিচ্ছি। যেমন এই নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, এখানে আমার যতটুকু আমার সক্ষমতা আছে তার চেয়ে আমি 20% কিন্তু আমি বেশি সক্ষমতা আমি দেখাতে পারতেছি। বাকি 3টা টার্মিনালও কিন্তু আমরা একইভাবে আমাদের সক্ষমতা যে বেশি কাজ আমরা করতেছি, কন্টেইনার ওঠানামা বা পণ্য আমদানি রপ্তানি আমরা কাজ আমরা বেশি করতে পারতেছি। কিন্তু আমার যদি আরো সক্ষমতা বাড়াতে হয় বা সেভেন সিস্টারকে যদি আমাদের সুযোগ দিতে হয় বা অন্য নেপালকে যদি সুযোগ দিতে হয়, ভুটানকে যদি সুযোগ দিতে হয়, তাহলে আমাদেরকে নিউ চিটাগাং এয়ারপোর্টের ঠিক উল্টা দিকে লালদিয়া চরে এখানে কিন্তু জনবসতি ছিল, ওদেরকে কিন্তু উচ্ছেদ করা হয়েছে। সেখানে আমরা আরেকটা টার্মিনাল তৈরি করতে পারি। আবার সাগর পারে একটা রাস্তা হয়েছে, অনেক সুন্দর একটা রাস্তা, ওইখানে কিন্তু আমরা একটা বে টার্মিনাল, যেটা ওখানে হয়তো বিলিয়ন বিলিয়ন ডলারের একটা বিনিয়োগ করার প্রস্তাব আছে, হয়তো 2000 আমরা শুনতেছি যদি কাজ শুরু হয় 2030 বা 31 সালের দিকে ওই টার্মিনালটা কিন্তু আমরা চালু করতে পারি। তাহলে ওইখানে আমরা কেন বিদেশি বিনিয়োগকে আমরা টানিয়ে আনতে পারতেছি না? সক্ষমতা বাড়াইতে হলে ওগুলা বাড়াইতে হবে। সক্ষমতা যদি বাড়াইতে হয় আমাদের গভীর সমুদ্র বন্দর যেটা মাতার বাড়ি সেখানে করতে হবে। এই হলো আমার রাইট। জি, অনেক ধন্যবাদ একরামুল হক বুলবুল চট্টগ্রামে যুক্ত হওয়ার জন্য। আপনি এই বিষয়টি যুক্ত করবেন যে মির্জা আব্বাস গত কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে বলেছেন যে তারা মনে করছেন এই সরকার কারো পারপাস সার্ভ করছে, তার ভাষায়, এবং তিনি বলছেন যে এই সরকার জনবান্ধব এবং দেশপ্রেমিক সরকার নয়। আরেকটা কথা বলেছেন যে সন্দেহভাজন বিদেশিদের আনাগোনা বেড়েছে। তার সঙ্গে কি এইসব অ্যাক্টিভিটি বা, এবং তার মধ্যে আবার আছে যে এই সরকারের যারা উপদেষ্টা বা বিভিন্ন কমিশনের প্রধান অনেকেই বিদেশি নাগরিক, এরকম একটা অভিযোগও আছে। সব কিছু মিলিয়ে কি মনে হচ্ছে যে সরকার আসলেই কারো পারপাস সার্ভ করতে চাচ্ছে? আমার মনে হয় না। এই কারণে মনে হয় না, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ওই ধরনের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ আছে বলে মনে করি না। রাজনৈতিক উচ্চাভিলাষ না, কিন্তু ধরেন কারো হয়ে কাজ করা, অভিযোগ যেটা কারো হইয়া কাজ করা, এটা আমি মনে করি না। আচ্ছা, এই জন্য মনে করি না। কারো হইয়া কাজ করলে এদেশে সবচেয়ে বেশি হইয়া কাজ করতে হয় ভারতের। আচ্ছা, এই ভারতের হয়ে কাজ করা, এইটাই হলো বিগত সরকারগুলি, যারা আগে সরকার ছিল হাসিনা সরকার, তো ভারতের সরকার। আমরা তাকে অনেকে বলে আওয়ামী লীগ ভারতের দালাল সরকার, আমরা তা বলি না। আমরা বলি হাসিনা সরকার ভারতের সরকার, দালাল অন্য, কিন্তু উনি হলেন ভারতের সরকার। এটা অন্য একটা লেডি লেন্দু দর্জির ভূমিকায় ছিলেন শেখ হাসিনা। তারা যে ভারতকে দিয়েছে, ভারত চিরদিন মনে রাখবে। কাজী আনাগোনা বাড়লে ভারতের, এখানে কত লক্ষ লোক ভারতের চাকরি করে, এটা কেমন হইল? কিভাবে? আনাগোনা তো ভারতের লোকদের আনাগোনা। আর যারা হচ্ছে আমরা যারা আমাদের পদ্মা সেতু করেছেন, বিভিন্ন রকমের হাইওয়ে এক্সপ্রেস করেছেন, রোড করেছেন, সেখানে বিদেশি টেকনিশিয়ান আসে, সেটা আসবেই। হ্যাঁ, কিন্তু আনাগোনা যারা বিদেশি, সেটা হলো ভারতের। এইটা হলো মূল, কারণ ভারতের এখানে স্বার্থ সবচেয়ে বেশি, বড় স্বার্থ এখানে। হ্যাঁ, তো এই জন্যে ওনার এই কথাটা ঠিক না, আদৌ ঠিক না, এটা আমি মনে করি। ডক্টর ইউনূস সাহেব একজন বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ, একজন সচেতন মানুষ, যে বিদেশে এখানে আনাগোনা করবে এইটা ওনার মাধ্যমে হবে, এটা আমি মনে করি না। আদম যে জুট মিলটা বন্ধ হলো কেন? সেখানে তো অনেক পার্টস উৎপাদনের জন্য একটা আলাদা ফ্যাক্টরি ছিল, কাঁচামাল ছিল পার্টে, দেশে বন্ধ হলো কেন? যোগ্য অপারেটরের না থাকার কারণে, যোগ্য টেকনিশিয়ান না থাকার কারণে, এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে কিন্তু এই আদম জুট মিলটা বন্ধ হয়ে গেল। আমরা জানি যে আপনার এটা যখন ছিল মহিউদ্দিন কীভাবে অযাচিত হস্তক্ষেপ করেছে এই টার্মিনালের প্রতি, আওয়ামী লীগের নেতারা কীভাবে অযাচিত হস্তক্ষেপ করেছে এইটার প্রতি, এটা হাসিনার কোনো নিয়ন্ত্রণ ছিল না। সেই অবস্থায় এই যে লোকগুলো নিয়োগ করেছে, কারা নিয়োগ করেছে, কার আমলে নিয়োগ হয়েছে? আওয়ামী লীগের আমলে। এগুলো আওয়ামী লীগের লোক, এবং তারা ঠিকমতো দায়িত্ব পালন করতেছে না অনেক ক্ষেত্রে, এবং দুর্নীতি করা থেকে শুরু করে যা কিছু এইগুলো কিন্তু করতেছে তারা। কাজে এই জন্যে ইউনূস সাহেবের মধ্যে একজন বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ, এবং তাদের যে নৌ উপদেষ্টা আছে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেব, উনি একজন বিজ্ঞ মানুষ, প্রাজ্ঞ মানুষ। আমি মনে করি ওনারা চিন্তাভাবনা করে কন্টেন্টে কীভাবে এটা আধুনিক মানে করা যায়। চট্টগ্রাম বন্দর এখন আধুনিক মানসম্পন্ন হয় নাই। একটা সমুদ্র বন্দর আছে ঠিকই, কিন্তু এটা আধুনিক মানসম্মত হয় নাই। এই আধুনিক মানসম্পন্ন, আন্তর্জাতিক মানসম্মত না হলে
এইটা অর্থনীতির হৃৎপিণ্ড, এইটাকে অসুস্থ হৃৎপিণ্ড বলা যায়, সুস্থ হৃৎপিণ্ড বলা যায় না। কাজে এই জন্যে আমি মনে করি এটাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্যে, তারপর আমাদের সাংবাদিক ভাই যেটা বলেছেন, বুলবুল ভাই, যেটা আমি একমত বিশ্বাস করি যেখানে শুধু চট্টগ্রামকে আন্তর্জাতিক মান করলে হবে না, আরও যে 2-4টা যেটা আছে লালদিয়া বে টার্মিনাল থেকে শুরু করে এইগুলোকে আরও উন্নত করতে হবে। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব যদি এই জিনিসটা অনুধাবন, অবশ্যই উনি অনুধাবন করছেন, হ্যাঁ করবেন, উনি তো আরও এটা সম্প্রসারণ করতে চাচ্ছে। উনি বলছে যে আমরা তো কুমিরা থেকে শুরু করে একেবারে টেকনাফ পর্যন্ত আমরা এটাকে সমুদ্র বন্দর করে দিতে পারি, হ্যাঁ একটা মুক্ত বাণিজ্য করার জন্য আমরা এটা করে যেতে পারি। এটা আমরা সিঙ্গাপুর 10 বছর লাগবে না আমাদের সিঙ্গাপুর হতে, যদি এইভাবে সমুদ্র বন্দরটা আমরা যদি আন্তর্জাতিক মানের সম্মত করতে পারি। তো এই জন্যে আমি মনে করি যে শুধু এই বন্দরে না, এটাকে এই হৃৎপিণ্ড, অর্থনৈতিক হৃৎপিণ্ডকে চালু রাখতে হলে আন্তর্জাতিক মানসম্মত না হলে আন্তর্জাতিক জাহাজগুলো এখানে বেঁচে চায় না, ঠিক না? তারপরে এই হ্যান্ডেলিং যারা করে, হ্যাঁ ওঠানামা করে, তাদের মধ্যে যদি স্বচ্ছতা না থাকে, তারা যদি এভাবে মাল ডেলিভারি করতে বা উঠাইতে নামাইতে তারা যদি এই ধরনের কোনো কারসাজি করে, তখন আন্তর্জাতিক যে সম্মত কি বলে এই কোম্পানিগুলো তার হ্যাঁ জাহাজ বেরবে না। যেমন মংলা পোর্টটাকে শেষ করে দিয়েছে। মংলা পোর্টটাকে আগে কিন্তু আমরা জানতাম মানে মংলা একটা আন্তর্জাতিক মানে একটা উল্লেখযোগ্য একটা সমুদ্র বন্দর, কিন্তু সেটা তারা রক্ষা করতে পারে নাই এই দলীয় লোকের কারণে, রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে, ওখানে আওয়ামী লীগের নেতার কারণে, নেতৃবৃন্দের কারণে, হ্যাঁ। কিন্তু এই মংলা বন্দরটা কিন্তু সেই আন্তর্জাতিক মান হারাই ফেলছে। কাজে এখন আন্তর্জাতিক ওই মংলাকেও আন্তর্জাতিক মান উন্নত করতে হবে। কাজে এই জন্যে আমি মনে করি যে এটাকে বন্দর আছে, এটাকে আন্তর্জাতিক মানসম্মত করতে হলে, বিদেশিদেরকে আকৃষ্ট করতে হলে এটাকে আন্তর্জাতিক মান দরকার, এবং সেই চিন্তা চেতনা নৌ পরিবহন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার এই আছে বলে আমি মনে করি। জি, আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে সপ্তাহের আলোচিত বড় কয়েকটি খবরের মধ্য থেকে বাছাই করে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকান, অনলাইনে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ইকরামুল হক বুলবুল ভাই। বিরতির আগেও আমরা চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো নিয়ে কথা বলছিলাম, বিদেশি বিনিয়োগ, আপনি আপনার ভাবনাটা বলেছেন। এই বিষয়ে আর কিছু যুক্ত করার থাকলে সংক্ষেপে একটু যদি আপনি শেষ করেন। যেই টার্মিনাল মানে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে আমি কিছু ডাটা আমি এখানে যুক্ত করতে চাই। এখানে বিদেশি যে প্রতিষ্ঠানকে এই টার্মিনালটা তুলে দেওয়ার বা পরিচালনার যে দায়িত্বটা দেওয়ার কথা বলা হচ্ছে, আলোচনা হচ্ছে, আমি এই টার্মিনাল নিয়ে কিছু ডাটা আমি বলতে চাই যে এই টার্মিনালে মানে পৃথিবীর মানে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যে যন্ত্র, গ্যান্ট্রিক ক্রেন বা চট্টগ্রামের যে কন্টেইনার স্থানান্তর করার জন্য যে যন্ত্র, সবকিছুই আছে এখানে। আমার গ্যান্ট্রিক ক্রেনের দরকার 12টা, কিন্তু বিদ্যমান আছে 14টা, এবং কন্টেইনারগুলোকে স্থানান্তর করার জন্য যে যন্ত্র দরকার তার সবকিছুই এখানে আছে। আর এই টার্মিনালের বার্ষিক যে সক্ষমতা সেটা নির্ধারণ করা হয়েছিল নির্মাণ করার সময় 10 লাখ একর কন্টেইনার উঠানো নামানোর সক্ষমতা এটা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু গত বছর এই টার্মিনালে 12,81,000 কন্টেইনার উঠানামার কাজ করা হয়েছে। এইভাবে একটানা 17 বছর ধরে দেশীয় প্রতিষ্ঠান দিয়ে এই টার্মিনালটি পরিচালনা করা হচ্ছে। আমরা যদি বলি যে সক্ষমতার চেয়েও কিন্তু এটা 20% না, আমি মনে করি যে এটা 2.28% এটা বেশি কিন্তু টার্মিনাল কন্টেইনার উঠানামার কাজ কিন্তু এই টার্মিনাল দিয়ে হয়েছে। তো এখন আরেকটা কথা এখানে আমি বলতে চাই যে এই টার্মিনালকে কেন টার্গেট করা হলো। এই টার্মিনালকে টার্গেট করা হলো যে এটা খুব ভালো স্মুথলি এটা চলতেছে। বিদেশিরা এখন আমাদের এখানে যিনি অতিথি আসছেন উনি বলছেন যে আরো আধুনিকায়নের দরকার। আমি জানি না যে এটা 10 লাখ থেকে এটা 12,81,000 কন্টেইনার ওঠানামার কাজ এটা হয়েছে, আরো আধুনিক করলে হয়তো কি আরো বাড়ানো যাবে কিনা, এটা আমার একটা প্রশ্ন রয়ে গেছে। অনেক ধন্যবাদ ইকরামুল হক বুলবুল। আমরা একটু অন্য প্রসঙ্গে, যে আমরা শুরু করেছিলাম আন্দোলন দিয়ে, যে একটা দাবি আদায়ের দেশে পরিণত হয়ে যাবে। আপনি বলছিলেন যে একটা সিস্টেম, ভঙ্গুর সিস্টেমের মধ্যে এসে প্রফেসর ইউনূস দায়িত্ব নিলেন। মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে যে একটা সরকারের জন্য 9 মাস খুব কম সময় না, আবার হয়তো অনেক সময়ও না, কিন্তু এখন মানুষের মধ্যে যে দুইটা কনসার্ন, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা, সব কিছু মিলিয়ে মানুষের মনে প্রশ্ন আছে যে সত্যি সত্যিই একটি রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার কবে দেশে আসবে।
আপনারা কি মনে করেন যে প্রফেসর ইউনূস যে বলেছেন 2026 সালের জুনের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটি হবে, জাতীয় নির্বাচন, আপনার দল কি মনে করে যে এই সময়ের মধ্যে নির্বাচনটা হবে? আমরা মনে করি, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে মৌলিক সংস্কার, মৌলিক প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচন। মৌলিক সংস্কার এবং সেই মৌলিক সংস্কারের কোনো ডেফিনেশন আছে যে কতটুকু কি আপনি সংস্কার বলবেন? সংস্কার যেমন রাজনৈতিক সংস্কার, নির্বাচনী সংস্কার, তারপরে প্রশাসনিক সংস্কার, তারপরে পুলিশ সংস্কার, এগুলো প্রত্যেকটা সংস্কার তো কমিশন হয়েছে। এই কমিশনের যে সুপারিশগুলো আপনি যদি বাস্তবায়ন করতে চান অনেক বছর লাগবে। অনেক বছর মৌলিকভাবে যেগুলো মৌলিক, যেমন রাজনৈতিক সংস্কারটা একান্ত প্রয়োজন। যারা দুর্নীতি করে, চাঁদাবাজ করে, টাকার পাহাড় কামায়, মানুষের মিথ্যা মামলা দিয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে, এ ধরনের কিছু মৌলিক সংস্কার রাজনীতি হওয়া দরকার। মানে সেই সংস্কারটা আপনি করবেন কিভাবে? বলছি, যেখানে যারা দুর্নীতিবাজ, যারা খুনি, যারা অনৈতিক চরিত্রের অধিকারী, এরা রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এটা আমরা বলছি, যেটা কেউ করতে পারবে না। কারণ রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য, দেশের উন্নয়নের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্যে। কিন্তু এইটা যারা ব্যাহত করে, রাষ্ট্রীয় সম্পদ যারা আত্মসাৎ করে, দুর্নীতিবাজ এবং চিহ্নিত, এগুলো তো করে ক্ষমতায় যাওয়ার পরে, না আগেও করছে, যারা বিগত দিনে রেকর্ড যাদের আছে, বিগত দিনে যারা ক্ষমতা ছিল তারাও তো এটা করেছেন। এক সরকারই তো না, এদেশের রাজনৈতিক ক্ষমতা যারা ছিল তার 11টা ক্ষেত্রে মৌলিকভাবে 11টা ক্ষেত্রে চরম অনৈতিক কাজ করেছে তারা, মারাত্মকভাবে। এটা স্বাধীনতার পর থেকে যারাই ছিল তারাই। সেইগুলো ঠিক করা তো খুব অল্প সময়ের কাজ, যেটা আমরা চিহ্নিত করে এরা বলেছি। 1 নম্বর হলো দুর্নীতি। যে সরকার যখন ক্ষমতা ছিল তাদের নেতাকর্মী, মন্ত্রী, এমপিরা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে, এটা রেকর্ড। আপনি দেখেন, ইতিহাস দেখেন, স্বাধীনতার পরে যারা যে দল যখন ক্ষমতায় ছিল তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্নীতি বেশি করেছে। 2 নম্বরে দুর্নীতিকে পাকাপোক্ত করার জন্য তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। 3 নম্বর যেটা হলো, সরকারি যে কতগুলা জনস্বার্থের যে কতগুলো গঠিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে তারা ব্যবহার করছে। সমস্ত মিল ফ্যাক্টরিগুলোকে তারা অনুৎপাদন দেখাইয়া, লোসকান দেখাইয়া অনুৎপাদন করে এইগুলো সব পানির দরে নিজের দলীয় মন্ত্রী, এমপির কাছে বিক্রি করে দিয়েছে। জাতীয় চরিত্র ধ্বংস হয়ে গেছে। জাতীয় শুধু রাজনৈতিক দলের চরিত্রই ধ্বংস হয় নাই, সকল মিডিয়া। একটা দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য 4টা উপাদান একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা হলো সরকার যারা ক্ষমতা থাকে, 2 নম্বর বিরোধী দল, 3 নম্বর গণমাধ্যম, 4 নম্বর হলো এই বিদেশি যে আধিপত্যবাদ মুক্ত একটা প্রশাসন। এইটা কিন্তু হয় নাই। আপনি দেখেন, সরকারি দল যদি অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, তখন এটা প্রতিবাদ করে হলো বিরোধী দল। আর বিরোধী দলের যদি আমরা দেখছি বিগত দিনে, যখন ক্ষমতাসীনদের বলতো তোমরা এই দুর্নীতি করছো, এইটা করছো, এইটা করছো, তোমাদের আমলেও তো এইটা হয়েছিল। রাইট। তো এই যে একজন দুর্নীতিবাজ আর একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলতে পারে না, বুক ফুলে শক্তভাবে কথা বলতে পারে না, এটা হলো রাজনীতির ঐতিহ্য। যারাই যখন ক্ষমতায় ছিল তারা যত অন্যায় করেছেন, বিগত সরকারগুলিকে বলছে এই আমরা যে অন্যায় করেছি এটা তোমরাও করেছো, আমরা যে খুন হত্যা হয়েছে তোমাদের আমল হয়েছে, আমাদের ধর্ষণ, ধরেন এই জিনিসগুলো তো হয়েছে, আমরাও জানি। এখন এইগুলোকে এখান থেকে আপনি বের হয়ে এইটাকে দূর করতে হলে কি যেটা লাগবে, জাতীয় চরিত্র ধ্বংস হয়ে গেছে। আজকে আপনি বাজারে একটা জিনিস কিনতে পারেন না, সন্দেহ, আম কিনতে পারেন না, ফরমালিন দাও, কলা কিনতে পারেন না, মাছ কিনতে পারেন না, দুধ কিনতে পারেন না, সব জায়গায় ভেজাল আর ভেজাল। এই ভেজালটা কেন করে? জাতীয় নৈতিক চরিত্র ধ্বংস হয়ে যাওয়ার কারণে। এই জন্য আমরা ওনাকে বলেছি যে আপনি জাতীয়ভাবে একটা আত্মশুদ্ধির চর্চা করেন। এই আত্মশুদ্ধি লাগবে শুধু রাজনীতিবিদরা হইলে হবে না, এই যে প্রশাসন লাগবে, পুলিশ লাগবে, ব্যবসায়ী লাগবে, হ্যাঁ, সকল মানুষের মধ্যে আত্মশুদ্ধি, তাসকিয়ায়ে নফস। এই তাসকিয়ায়ে নফসটা কিন্তু একটা ভালো মানুষ হওয়া যায় না। আল্লাহ পাক বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে আত্মশুদ্ধি করতে পারলো সে সফল কাম হয়ে গেল, আত্মশুদ্ধি করতে পারলো না সে ব্যর্থ হয়ে গেল। আত্মশুদ্ধি মানে কি? আল্লাহ প্রদত্ত যেটা ভালো সেইটাকে গ্রহণ করা, যেটা নিষেধ সেটাকে পরিত্যাগ করা, মানব স্বার্থে কোনো কাজ না করা, মানুষের কল্যাণে কাজ করা। জাতীয় চরিত্র, এই জাতীয় চরিত্র ধ্বংস হয়ে গেছে। এখন আমি যে একটা বিরতিতে যাব, প্রশ্নটা রেখে যাই আপনাকে, আরেকটা শেষে 6 নম্বর যে কাজটা করলে, যে দল যখন ক্ষমতায় ছিল তাদের মন্ত্রী, এমপি, নেতা কর্মীরাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হয়েছে। রাইট। এইটা কেন? দেশের উন্নয়নে সে দলের উন্নয়ন, ব্যক্তির উন্নয়নের সবচেয়ে বেশি হয়েছে। এটা হলো রাজনৈতিক ঐতিহ্য আমরা। এরপরে যেটা হলো 7 নম্বর, যেটা হলো গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র। গণতন্ত্র, মুখে মুখে গণতন্ত্র। আমি এখন পর্যন্ত খুঁজে পাই না। অনেক নেতাকে বলছে, আচ্ছা ভাই গণতন্ত্র যে বলেন, গণতন্ত্রের বৈশিষ্ট্য বলেন তো, কোন দেশের গণতন্ত্রটা আমরা কায়েম করব? বা আপনি একটা নতুন একটা সংজ্ঞা দেন। কেউ কিন্তু গণতন্ত্রের খালি মুখেই বলে গণতন্ত্রটা কি? আজকে 53 বছরের মধ্যে কখনো মানুষ সত্যিকারের অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে?
ভোট যদিও দিয়েছে, সেটা কি কোনো বাস্তবায়ন হয়েছে? এখন কি প্রফেসর ইউনূসের সরকার সব ঠিক করে ফেলবে? না, সব না, মৌলিকভাবে কিছু যদি করতে পারে, বিশেষ করে রাজনীতি যারা দেশটা চালাবে তাদের চরিত্র যদি পরিবর্তন আসে। রাজনৈতিক নেতাদের চরিত্র গুলো ঠিক করতে পারবেন? না, অনেকটাই পারবে, কিভাবে পারবে সেটা জানবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আর একটা বিরতি নিয়ে ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে আজকে আমরা কথা বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকনের সঙ্গে সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে। আপনি বিরতির আগে অনেকগুলো সমস্যার কথা বলেছেন, যে যা আমাদের নৈতিক চরিত্র, রাজনৈতিক চরিত্র সবই ধ্বংস হয়েছে, এটা সবাই বোঝে। এখন প্রশ্নটা ছিল যে এই সমস্ত কিছু ঠিক করার দায়িত্ব তো একটি অন্তর্বর্তী সরকারের না, বা ডক্টর ইউনূসের সরকারের না। তাহলে ওনারা কতটুকু করবেন এবং কত দিনের মধ্যে করবেন, এবং আসলেই আমরা যে প্রত্যাশাটা করি দ্রুত একটি নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, সেটা আসলেই খুব দ্রুত হবে কিনা? না, এটা ওনার দায়িত্ব না। নির্বাচিত সরকারগুলি তাদের চরিত্র পরিবর্তন কেউ করে নাই। আচ্ছা, উনি এই জন্যই তো সংস্কার, এই সংস্কার কমিশনগুলো তো ইতিপূর্বে কোনো সরকার করে নাই, এইটাই সরকার করেছে। তাহলে বোঝা গেল উনি সমস্যাগুলো চিহ্নিত করতে পারছে। আপনি যখন ডায়াগনোসিস যদি ঠিক মতন হয়, তো আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। এই সরকার মনে করি জাতীয় যে সমস্যা, রাজনৈতিক সমস্যা থেকে শুরু করে নির্বাচনের সমস্যা, এগুলো চিহ্নিত করতে পারছেন। চিহ্নিত করার কারণেই কিন্তু উনি এইটাকে সংস্কার রূপ দিচ্ছেন, বিভিন্ন বিষয়ে ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করেছেন। এটা একটা ভালো উদ্যোগ, এবং আমরা তো সেই সংস্কার কমিশনের সাথে কয়েকবার বৈঠকও করেছি। তাদের উদ্যোগ অত্যন্ত মহৎ এবং ভালো এবং বুদ্ধিদীপ্ত। তারা যে সংস্কারের কথাগুলো বলছেন, এখানে তো অনেক ক্ষেত্রেই না বলার কিছু নাই, টুকটাক দুই একটা ক্ষেত্রে তারা বলেছেন, যেটা কিন্তু আমরাও দেখছি এইটা মহৎ উদ্যোগ, এবং এই স্বাধীনতার পর থেকে এই উদ্যোগটা কেউ নেয় নাই, কারণ চাপিয়ে গেছে, হ্যাঁ, ঢেকে গেছে। কাজে এই জন্যে আমি মনে করি এই সরকার, কারণ নিজেরাই তো ভোট ডাকাতি করছে, নিজেরাই তো ভোট চুরি করছে না। আপনি আজকের যারা এই যে গণতন্ত্রের কথা বলে, তাও তো গণতন্ত্রের গলা টিপে হত্যা করছে না। তার মানে আপনি মনে করেন যে সংস্কারগুলো হওয়ার পরে নির্বাচন? হ্যাঁ, এইটাকে ইউনূস সাহেব বলেছেন যেটা, যে জুনের মধ্যে নির্বাচন। জুনের মধ্যে আপনারা কি মনে করেন সংস্কারগুলো হয়ে যাবে? আমরা মনে করি তারা যেভাবে আগাইতেছে, জুনের মধ্যে নির্বাচন আর সম্ভব। এবং আপনি যে সমস্যাগুলো চিহ্নিত করলেন আপনার ভাষায়, এই জুনের মধ্যে এই সব সমাধান হয়ে যাবে? সব সমস্যার সমাধান হবে না, এটা আমি কিন্তু অধিকাংশ হবে। রাজনৈতিক দলের যে চরিত্রের কথা বললেন, রাজনৈতিক দলের চরিত্র ঠিক হয়ে যাবে জুনের মধ্যে? না, চরিত্র হবে না, কিন্তু এমন একটা নীতি থাকবে যে এই নীতি না মানলে ওদের রাজনৈতিক দল নিষিদ্ধ হবে। যে দলের মধ্যে দুর্নীতিবাজদের আধিক্য বেশি, এমনটাই থাকে যে দলে, এটা আমরা বলেছি, যে দলের মধ্যে দুর্নীতিবাজদের আধিক্য বেশি, সন্ত্রাসীদের আধিক্য বেশি, সেইটাকে তাকে একটা ওয়ার্নিং দিতে হবে। এই ওয়ার্নিং এর মধ্যে যদি তারা সংশোধন না করে, তাহলে এই রাজনৈতিক দলের নিবন্ধন নিষিদ্ধ করতে হবে, যেটা আওয়ামী লীগের করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ হলো কেন? তারা দুর্নীতি করেছে, তারা সন্ত্রাস করেছে, ভারতের স্বাধীনতার সার্বভৌমত্ব তারা ভারতের হাতে তুলে দিচ্ছে, এই কারণেই তো তাদের নিষিদ্ধ হইল। তারা মানুষ হত্যা করেছে, খুন গুম করেছে, এই জন্যই তাদের না। এই আওয়ামী চরিত্রের যে চরিত্রগুলি, এই চরিত্রগুলো যেসব দলের মধ্যে থাকবে, তাদেরও কিন্তু পর্যায়ক্রমে রাজনীতি নিষিদ্ধ করলে, এই ধরনের একটা আইন থাকলে, তখন কিন্তু এইগুলো আর করতে খুব সাহস পাবে না। আমরা ধরে নিচ্ছি আগামী জুনের মধ্যে নির্বাচন হবে, সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি এককভাবেই 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে? না, আমরা তো চাইতেছি যে, আমরা প্রথম চাইছিলাম যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যেসব দল শরিক হয়েছে, আমরা একক মানে সম্মিলিতভাবে আমরা নির্বাচন করব। আচ্ছা, তাহলে বিরোধী দলে কারা থাকবে? না, বিরোধী দল এখানে আমরা যে একটা জিনিস পেয়েছি, মানে পিআর পদ্ধতির নির্বাচন। আচ্ছা, পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক নির্বাচন। সেক্ষেত্রে তো আপনার সংবিধান পরিবর্তন লাগবে, নির্বাচনী আইন পরিবর্তন করতে হবে। না, সেটা তো কোনো ব্যাপারই না। নির্বাচন আওয়ামী লীগ যে নিষিদ্ধ হইলো, কিসের মাধ্যমে হইলো? এটা নির্বাচন সরকারের পার্লামেন্টের মাধ্যমে না, এটা তো অর্ডিন্যান্সের মাধ্যমে। কাজে এই জন্য আমরা মনে করি 91টা দেশে পিআর পদ্ধতি আছে, এটি সবচেয়ে একটা বেস্ট পদ্ধতি, এবং চিরতরে ফেসিবাদ মুক্ত একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক পার্লামেন্ট প্রতিষ্ঠা, এটি নিশ্চয়ই একটি ভালো সিস্টেম। কিন্তু ধরেন শেষ পর্যন্ত এই সিস্টেমে নির্বাচন হলো না, আমাদের যে এক্সিস্টিং সিস্টেমই হলো, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা মনে করি অধিকাংশ দলেই কিন্তু পিআর পদ্ধতির পক্ষে। অধিকাংশ দল পক্ষে, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় দল হিসেবে যাকে বলা হয়, বিএনপি তো এর পক্ষে নাই। আমি একটা কথা বলি, বড় দলের কিন্তু কোনো স্থায়িত্ব নাই, এইটা মনে রাখতে হবে। বড় দল স্থায়ী না, আজ বড় দল কাল ছোট দল হয়ে যায়, বেনিশ হয়ে যায়। যেমন মুসলিম লীগ 47 সালে 95-96% ভোট পাইছিল তারা, সেই 54 সালে মুসলিম লীগ শেষ হয়ে গেল, গেছে না, যুক্ত ফ্রন্টের কাছে হারিয়ে গেল না। এরপরে আওয়ামী লীগ 99% পারে ভোট পাইছিল, আওয়ামী লীগ কতগুলো আসন পাইল 70 সালের নির্বাচনে, সেটা বেনিশ হয়ে গেল না। তারপরে সাত, হ্যাঁ, পল্লী বন্ধু নামে আইছিল, কত বড় একটা দল ছিল, এককভাবে সরকার গেছে না। তাহলে দেখা গেল আজ জাতীয় পার্টি নাই, আওয়ামী লীগ নাই, কাজী বড় দল জনমত আইজ আছে, কাল কিন্তু নাই আপনার সাথে।
এটা মনে রাখতে হবে। যে ধরনের জনমত জনগণের ওয়াদা করে জনমত আপনার পক্ষে নিয়েছিলেন, সেটি যদি আপনি বাস্তবায়ন করতে না পারেন, তাহলে কিন্তু জনমত আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। যেমন মুসলিম লীগ থেকে মুখ ফিরিয়ে এনেছিল, আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে এনেছে, তারপর জাতীয় পার্টি থেকে নেছে, আবার ইদানিং আওয়ামী লীগ থেকে নেছে। এভাবে কিন্তু বড় দলের গৌরব করা, কিন্তু আপনি জনমতের পক্ষে প্রতিফলন কতটা করাইতে পারছেন বিগত দিনে? আপনি ইতিহাস কি, বর্তমান ইতিহাস কি, বর্তমান ইতিহাস কি? আজকে যারা বড় দল দাবি করেন তাদের মনটাও তো বড় থাকা লাগবে না? আজকে সারা দেশের চাঁদাবাজি, আজকে যে দখলবাজি, এটা কারা করতেছে? কারা করে? পেপার পত্রিকা প্রতিদিন আসে না? নিজেরা প্রায় ৬০-৭০ জন লোক নিজেরা আভ্যন্তরীণ সংঘাতে মারা গেল। এই দায়িত্ব কে নেবে বলেন? এটা কে নেবে? এত বিরোধী দল নাই, এখানে তো আওয়ামী লীগ মারে নাই, নিজেরা মারা গেল। তাহলে বোঝা গেল বড় দলের আপনি এইভাবে, বড় দল সবসময় বড় দল না, বড় দল না। তার মানে আপনারা কি মনে করতেছেন আগামী নির্বাচনটা যদি জুনের মধ্যে হয়ও প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচনের মধ্যে দিয়ে হবে মনে করেন? হ্যাঁ, এইটা আমরা আশা করি। কারণ ওই একটা দল ছাড়া সব দল কিন্তু পিআর পদ্ধতির পক্ষে। জামাত ইসলাম পিআর পক্ষে, এমনকি কমিউনিস্ট পার্টি কিন্তু পিআরের পক্ষে। আমরা সমস্ত ইসলামী দলগুলো পিআরের পক্ষে, এবি পার্টি পিআরের পক্ষে, গণ অধিকার পিআরের পক্ষে, এনসিপিও পিআরের পক্ষে, অর্ধেক আছে আর অর্ধেক তারা বিবেচনা করতেছে। কাজেই সমস্ত দল যদি পিআরের পক্ষে যদি যায়, আর যেহেতু ৯১টা দেশে পিআর পদ্ধতির নির্বাচন আছে, এই যদি হয়, তা আমি মনে করি এই দেশের চিরতরে ফেসিবাদ মুক্ত একটা রাজনৈতিক একটা সংস্কৃতি সৃষ্টি হবে, একটা কার্যকরী একটা সংসদ হবে, একটা অন্তর্ভুক্তিমূলক একটা সরকার গঠন হবে, হ্যাঁ, একটা মেধার একটা বিকাশ হবে পার্লামেন্টে। কারণ আপনি তো পিআর পদ্ধতি যদি আপনি 10% পর 30 জন, সেই 30 জন কোন 30 জনকে আপনি ওখানে পাঠাবেন? যারা মেধা, দক্ষ, যোগ্য, তাদেরকে তো পাঠাবেন। তো কিন্তু ওখানে একটা মেধার চর্চা হবে। ওখানে ওই যে কি বলে মমতাদের মতো লোক থাকবে না। এই বুঝেন নাই? তো এভাবে তো আপনি যোগ্য লোক ওখানে থাকবে। কাজে এই দিক থেকে পিআর পদ্ধতি হলো বেস্ট পদ্ধতি। যদি আপনি চিরতরে ফেসিবাদ মুক্ত একটা দেশ গড়তে চান, সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, কার্যকরী সংসদ প্রতিষ্ঠা করতে চান, পিআর পদ্ধতির কোনো বিকল্প নাই। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক আশরাফ আলী আগন আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকে 7 দিন। সবাই ভালো থাকবেন। পরের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।